পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 28। বিদায় এভিজান। না, লাইনটুকু মনে মনে আওড়ানোর সময়টুকু অধীর পেল না। কাঁপতে থাকা বাহাত ওঠাচ্ছিল আকাশকে একবার ছুঁয়ে দেখবে বলে, সেই সুযোগটুকু আর হলো না। চোখ দুটো একেবারে বন্ধ হয়ে গেল। আত্মাহীন শরীরটা ডান দিকে হেলে পড়ে যেতে নেয়। তখনই গেট দিয়ে প্রবেশ করে সেই ব্যস্ত পায়ে সারা রাস্তা দৌড়ে আসা ছেলেটি। রক্তে মাখামাখি জেডিকে পড়ে যেতে দেখে ছেলেটি দৌড়ে জেডির দিকে আসতে আসতে শব্দ করে ডেকে ওঠে, জেডি। জেডি পড়ে যাওয়ার আগেই ছেলেটি দৌড়ে এসে জেডির ডান পাশে বসে। হেলে পড়া জেডি ঠাস করে তার কোলের উপর পড়ে। ডান হাত আকাশের কোলের উপর এসে পড়ে। আকাশ স্তব্ধ হয়ে বসে আছে। দুহাত অস্বাভাবিকভাবে কাঁপছে শরীর। জেডি মাথা কোলে রাখা ছেলেটি জেডির ঘাড়ের কাছে ডান হাতের দু আঙুল দিয়ে চেক করলে বুঝলো জেডির মাঝে আর প্রাণ নেই। চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ চেয়ে রইল নিথর হয়ে পড়ে থাকে জেডির মুখ পানে। এরপর দৃষ্টি উঠিয়ে আকাশের দিকে চেয়ে ভাঙা গলায় বলে, ওকে কেন মারলে আকাশ? তুমি তোমার বন্ধুকে চিনতে পারলে না? তুমি জানতে না জেডি মানুষটা খারাপ হলেও অন্তত এতটা স্বার্থপর নয় যতটা ও নিজেকে এই কয়দিন দেখিয়েছে? কিছুক্ষণ আগে অপরিচিত কণ্ঠ কানে আসলেও আকাশ সন্ধ্যা জেডির দিকে মন দেওয়ায় এদিকে মন দিতে পারেনি। কিন্তু এবার দুজনেই ছেলেটির মুখের দিকে তাকিয়ে বিধ্বস্ত নিয়াজকে দেখে একেবারে স্তব্ধ হয়ে যায়। দুজনের মুখে কোনো কথা নেই। যাকে এতদিন মৃত জেনে এসেছে, যার মৃত লাশ পর্যন্ত দেখেছে, যার জানাজা পড়িয়ে মাটি পর্যন্ত দিয়েছে, তাকে হুট করে একেবারে জীবন্ত অবস্থায় দেখে ঠিক কেমন রিয়াকশন দেবে সন্ধ্যা আকাশ কেউ বুঝতে পারে না। শুধু নির্বাক চোখে নিয়াজের দিকে চেয়ে রইল। নিয়াজ ঢোক গিলে বলে, জেডি ভীষণ চতুর। ও যা কিছু করে সেসব কেউ কল্পনাই করতে পারে না। তুমি আমি কেউই না। এটুকু বলে নিয়াজ থামে। পকেট থেকে পেন ড্রাইভ বের করে জেডির একজন গার্ডের দিকে বাড়িয়ে দিলে সে এগিয়ে এসে পেন ড্রাইভটি নেয়। সে বোধহয় বুঝেছে তাকে কি করতে হবে। না বোঝার কথা তো নয়। তাদের বস তাদের সব বুঝিয়ে দিয়েছিল। যে মানুষটা এখন মৃত্যুসজ্জায়, তাকে এখনো বস মেনে সব কাজ সুন্দরভাবে করছে। হয়তো এই নিষ্ঠুর মানুষের প্রতি কোথাও একটা টান রয়ে গেছে। কম সময় তো হয়নি তারা জেডির হয়ে কাজ করছে। লোকটির সামনে দেয়ালে একটি বড় পর্দায় পেন ড্রাইভ লাগিয়ে প্রথম ভিডিও অন করে দেয়। পর্দায় ভেসে ওঠে আলোকিত একটি ঘর। ঘরের মাঝ বরাবর একটি চেয়ারে শক্ত দড়ি দিয়ে বাঁধা নিয়াজ, যার জ্ঞান নেই। দেখে বোঝা যাচ্ছে সে হয় অজ্ঞান নয়তো বেঘরে ঘুমাচ্ছে। জেডি নিয়াজকে ঘিরে চারদিকে ঘুরছে আর একটু পরপর হাত ঘড়িতে টাইম দেখছে। আবার নিয়াজকে এক পর্যায়ে অধৈর্য হয়ে টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে নিয়াজের মুখে ছিটিয়ে দেয়। নিয়াজের চোখের পাতা নড়ে ওঠে। অনেকটা সময় নিয়ে সে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। জেডি নিয়াজকে চোখ মেলতে দেখে সে ডান পা দিয়ে একটি চেয়ার টেনে এনে নিয়াজের সম্মুখ বরাবর রাখে। চেয়ারের উল্টো দিক থেকে দুপাশে পা দিয়ে বসে দুহাত চেয়ারের উপর রেখে কৌতুক স্বরে বলে, মাই ডিয়ার ডক্টর নিয়াজ, ঘুম ভাঙলো তোমার? ডক্টর এত উইক হয়ে পেশেন্ট বাঁচাও কিভাবে? হাউ ডক্টর, হাউ? নিয়াজের কপালে ভাঁজ পড়ে। চারিদিকটা আলোকিত হলেও সে তখনও অন্ধকার দেখছিল, যা ধীরে ধীরে কেটে যায়। দৃশ্যমান হয় হাস্যোজ্জ্বল জেডি। নিয়াজ বুঝতে পারে না সে এখানে কিভাবে। তার যতদূর মনে আছে তাকে কে যেন পেটে অনেকগুলো চাকু মেরেছিল। তারপর সে পড়ে গেল। অনেক কষ্ট করে আকাশের সাথে কিছু কথা বলছিল। তারপর যে হলো আর তো মনে নেই। জেডি নিয়াজের সামনে তার ডান হাত এগিয়ে নিয়ে দু আঙুলের সাহায্যে একটি চুটকি বাজিয়ে বলে, ও হ্যালো ডক্টর। নিয়াজ তার ঝাপসা ঝাপসা লাল চোখ জোড়া টেনে জেডির দিকে ফেলল। অস্ফুট স্বরে ওরা জেডি একবার শ্বাস নিয়ে বলে, আমি তো মনে হয় মরে গিয়েছিলাম। নিয়াজের কথা শুনে জেডি শব্দ করে হেসে দেয়। নিজেকে সামলে বলে, মরেই তো গেছো। এই যে তুমি আর আমি স্বর্গে বসে আছি। কি লাগবে তোমার, সিগারেট নাকি অ্যালকোহল? নিয়াজ বুঝলো জেডি তার সাথে মজা করছে। সে একটু নড়ে চড়ে বসতে চাইল, কিন্তু পারল না। শরীরে যেমন ব্যথা পেল তেমনি নিজেকে বাধা মনে হয়ে কপালে গাঢ় ভাঁজ পড়ল। জেডি দ্রুত চেয়ার থেকে দাঁড়িয়ে চেয়ারটি ঘুরিয়ে একদম নিয়াজের কাছাকাছি এসে বসে। ব্যস্ত হাতে নিয়াজের বডিতে ব্যান্ডেজের উপরটা চেক করে চিন্তিত কণ্ঠ বলে, নড়াচড়া কম করো, ব্লাড আসছে। নিয়াজ জেডির কথা না মেনে মুচড়ামুচড়ি করে। বিরক্ত কণ্ঠ বলে, আমাকে বেঁধে রেখেছো কেন? জেডি পাশের টেবিল থেকে একটু ব্যান্ডেজ নিয়ে সেখানটায় পেঁচিয়ে দেয়, যেখানটায় চাপ লেগে ব্যান্ডেজ লাল হয়ে গেছে। কাজটি করে জেডি নিয়াজের দিকে চেয়ে হেসে বলে, কারণ তুমি মরে গেছো।
নিয়াজ ভ্রু কুচকে বলে, মানে কোথায় আমি মরে গেছি? আমি তো বেঁচে আছি। জেডি ডান হাত বাড়িয়ে বাচ্চাদের মতো করে নিয়াজের গাল টেনে হেসে বলে, সেটা তো আমি আর তুমি জানি, বাকি সবাই জানে তুমি মৃত। এতক্ষণে বোধ হয় তোমার জানাজাটুকুও পরে শেষ হয়ে গেছে, আর কবর দেওয়াও। নিয়াজ বিস্ময় কণ্ঠ বলে, মানে কি? কিসব পাগলের প্রলাপ বকছ? জেডি পকেট থেকে ফোন বের করে একটি পিক দেখায়, যেখানে দেখা যাচ্ছে একটি খাটিয়ায় সে শুয়ে আছে। সে হতভম্ব কণ্ঠ বলে, আরে ওটাকে আমার মতো দেখতে কেন ও? জেডি ফোন পকেটে রেখে পা দিয়ে ঠেলে চেয়ারটি সামান্য পিছিয়ে নেয়, ডান পা বাঁ পায়ের উপর রেখে ডান পা নাড়াতে নাড়াতে হেসে বলে, আমার বাবার মাথায় মারাত্মক কূটনৈতিক বুদ্ধি ছিল। এখান থেকে একটু ধারটার নিয়ে জীবন চলে আমার, বুঝলে ডক্টর? মনে পড়ে সৌম্য আর আকাশের বাবার সেই ফেক ভিডিও? নিয়াজের মাথায় আসলো সৌম্য আর আকাশের বাবাকে নিয়ে তারা একটি ভিডিও দেখেছিল, যেখানে সৌম্য আকাশের বাবাকে মেরে ফেলেছে, অথচ ভিডিওটি ফেক ছিল। নিয়াজ আন্দাজ করেছিল লোকগুলো মুখে মাস্ক পরা ছিল। তাহলে কি জেডি ফোনে যাকে দেখালো তার মুখেও তার মাস্ক পরানো হয়েছে? এমন কিছু। কিন্তু এসবের সাথে জেডির কালেকশন কি? নিয়াজ বুঝতে পারে না। সে প্রশ্নাত্মক চোখে তাকায় জেডির দিকে। জেডি বাঁকা হেসে বলে, যা ভাবছ তাই, তবে আমার সাথে এসবের কানেকশনটা আমি ক্লিয়ার করছি। ওয়েট। এটুকু বলে জেডি ভালোভাবে গলা ঝেড়ে নিয়ে বলে, কানেকশনটা হলো সন্ধ্যা আমার প্রাণ। নিয়াজ আগের চেয়েও কয়েক গুণ বেশি বিস্ময় নিয়ে তাকালো জেডির দিকে। জেডির যে মনের মানুষ ছিল, এটা জেডিকে একদিন হলেও সে জেনে যেত, কারণ জেডি সবসময় এটা নিয়ে হা হুতাশ করত। সেখান থেকে নিয়াজ অনেক কিছুই জেনেছে। জেডি নিজেই ঢোল পিটিয়ে বলতো, নিয়াজের অবশ্য জেডির এই দিক খারাপ নয়, বরং ভালোই লাগতো। তার মনে হতো ছেলেটা উচ্ছৃঙ্খল হলেও খুব সুন্দর করে ভালোবাসতে জানে, আর আকাশের সাথে একটি দৃঢ় বন্ধন। এসব মিলিয়ে নিয়াজের কাছে আকাশ আর জেডিকে বেশ ভালোই লাগতো। নিয়াজের তেমন কোনো বন্ধু কখনোই ছিল না। আকাশ, জেডি, অরুণ এদের সাথে টুকটাক কথা হতো। আর নিয়াজের স্বভাব থেকে সে সবসময় যেটুকু পারত সবাইকে হেল্প করত। আকাশ আর জেডির ফ্রেন্ডশিপ ভেঙে যাওয়ার পর নিয়াজ খুব দুঃখ পেয়েছিল। ওই যে চোখের সামনে একটি সুন্দর সম্পর্ক ঠাস করে ভেঙে গেলে যেমন খারাপ লাগে আর কি। তবু আকাশ আর জেডির মাঝে কিছু ছিল, যেখানে ওদের সম্পর্ক ভেঙে গেলেও কখনো ওদের মাঝে শত্রুর মতো সম্পর্ক গড়ে উঠতে পারে নিয়াজ কখনো এটা কল্পনাও করতে পারেনি। আর আজ এটা কি শুনলো, জেডির পছন্দের মেয়ে সন্ধ্যা, আর সন্ধ্যার জন্যই তার মানে জেডি এত কিছু করেছে। একে একে অনেক হিসাব নিমিষেই মিলে গেল। নিয়াজ থেমে থেমে আওড়ায়, তার মানে এসবের পিছনে? মাঝ থেকে জেডি একটি জোরে তালি দিয়ে বলে ওঠে, কারেক্ট করেছো তুমি, এসবের পিছনে আমিই ছিলাম। কিন্তু তুমি আমার খেলা ঘুরিয়ে দিয়েছ। এভিকে তুমি স্মৃতি ফেরার মেডিসিন দিয়েছিলে কেন ডক্টর নিয়াজ? নিয়াজ কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। সে বিশ্বাস করতে পারছে না জেডি আকাশের সাথে এমনটা করেছে। বিস্ময় কণ্ঠ বলে, আকাশ না তোমার বন্ধু? তুমি ওর সাথে এমনটা কিভাবে করতে পারো? তুমি কি মিথ্যে বলছো জেডি? নিয়াজের কথা শুনে জেডি কিছু সময়ের জন্য একেবারে নিশ্চুপ হয়ে গেল। মলিন গলায় জিজ্ঞেস করে, বিশ্বাস করতে পারছো না কেন? নিয়াজ উত্তরে বলে, কারণ প্রকৃত বন্ধুরা কখনো এমন করতে পারে না। মুহূর্তে জেডির দৃষ্টি জুড়ে অসহায়ত্ব ঘিরে ধরে। কেমন যেন হাঁসফাঁস কণ্ঠে বলে, আমি তো সত্যি এসব করেছি, কিন্তু বিশ্বাস করো আমি এভিকে বন্ধু ভাবি, মানে ওকে একটুও পর ভাবি না আমি, জানো? কিন্তু ও আমাকে শুধু বেইমান ভেবে অনেক মারলো। বলতে বলতে ব্যস্ত দুহাতে শার্টের বোতামগুলো খুলে শার্ট ছুঁড়ে ফেললো শরীর থেকে। পাতলা কাপড়ের আড়ালে এতক্ষণ ঢেকে থাকা ক্ষতবিক্ষত শরীরটা দৃশ্যমান হয়। যেটি বাচ্চাদের মতো করে হাত দিয়ে তার পুরো শরীর দেখায় আর বলে, দেখো কত মার খেয়েছি আমি, এগুলো সব এভির মার, জানো? এর আগেও কখনো এভাবে মারেনি আমাকে, আদরই বেশি করেছে। ওই যে বড় ভাইরা ছোট ভাইকে যেভাবে আদর করে, রাগ হলে একটু আধটু শাসন করে, অভিমান হলে দু চারটা থাপ্পড় মারে, যেসবে আদর ভালোবাসা মিশে থাকে, এভি আমাকে এইসব করতো। কিন্তু আজ এভাবে মারলো। শরীরে খুব অল্প ব্যথাই পেয়েছি আমি, কিন্তু মনে ভীষণ ব্যথা পেয়েছি, কারণ এভির চোখে আমার জন্য অসীম ঘৃণা ছিল, আর আমাকে ভালোবাসার জন্য ছিল আফসোস। কথাগুলো বলতে গিয়ে জেডির চোখের কোণ ভিজে ওঠে। জেডির পুরো ক্ষত বডি দেখে নিয়াজের শরীর শিউরে ওঠে। তাজা রক্ত কিছু এখনো রয়ে গেছে, আবার কিছু শুকানোর পথে। দেখতে ভয়ানক লাগছে। নিয়াজ অসহায় চোখে তাকালো জেডির দিকে। আকাশ জেডিকে মেরেছে, তাও এভাবে। যদি এসবের পেছনে সত্যিই জেডি থেকে থাকে, সত্যিই জেডি আকাশকে অ্যাক্সিডেন্ট করিয়ে থাকে, যদি ইরার মুখে অ্যাসিড ছুঁড়ে মেয়েটাকে মেরে ফেলতে চায়,
সৌম্যর জীবন থেকে একটার পর একটা সুখ কেড়ে নেয়, সন্ধ্যা আর আকাশের জীবনটা এভাবে বরবাদ করে দিতে চায়, তবে জেডির শাস্তি কি খুব বেশি হয়ে গেছে? নিয়াজের মন বলে উঠল কখনো না। যদি জেডি সত্যি এত কিছু করে থাকে তবে জেডির শাস্তি তো শুরুই হয়নি। কিন্তু এসব কিভাবে সম্ভব? নিয়াজের একটু বিশ্বাস করতে ইচ্ছে করছে না। জেডি আর এভি এই দুটো নাম ঢাকা ভার্সিটিতে সবচেয়ে বেশি জলজল করতো শুধুমাত্র ওদের বন্ধুত্বের দৃঢ়তার কারণে। ওরা একে অপরের জন্য কি না করেছে, এসব ঘটনা বলে শেষ করা যাবে না। জেডি কিছুটা উচ্ছৃঙ্খল ছিল বলে সিনিয়র হয়েও জেডিকে কেউ কিছু বললে জেডির বন্ধু এভি জুনিয়র হয়ে সবার সামনে তাদের কিছু বলতে না পারলেও রাতের অন্ধকারে আড়াল থেকে ওদের মেরে হসপিটালে পাঠিয়ে দিত। মাঝে মাঝে রাতে জেডিকে না পেলে আকাশ কোথায় না কোথায় খুঁজত। তখন আকাশ নিয়াজকে নিজের শত্রু ভাবত, তবুও বন্ধুর খুঁজে শত্রুর নিকট ছুটে আসতো। আকাশ সব ভুলে যেত তখন। কি যে বিধ্বস্ত দেখাতো আকাশকে। একদিন নিয়াজ মজা করে বলেছিল, তোমার রিয়াকশন দেখে মনে হচ্ছে 5 বছরের বাচ্চা হারিয়ে গেছে। আকাশ রেগে তার কলার ধরে বলেছিল, ও এখনো ঠিকঠাক ড্রাইভ করতে পারে না, বুঝেছো? যা হোক, তুমি কি করে আমার ফিলিংস বুঝবে? তোমার তো বন্ধুই নেই। নিয়াজ হেসে বলেছিল, ভাগ্যিস আমার বন্ধু নেই, নয়তো তোমার মতো আতপাগল হয়ে ঘুরে বেড়াতে হতো। একটা মেয়ের জন্য তোমার রিয়াকশন এমন হলেও মানা যেত। তাছাড়া যদি যথেষ্ট বড় বুঝলে, যদি আহামরি কিছু হয়ও সর্বোচ্চ হাত পাই ভাঙবে, চাপ নিও না। আকাশ রাগান্বিত স্বরে বলেছিল, তুমি চাইছো ওর হাত পা ভাঙুক? ওর কিছু হলে আগে তোমার মুখ ভেঙে দেব, বেয়াদব কোথাকার। বেচারা নিয়াজ মুখ চেপে ধরে রেখেছিল। সে আকাশের সাথে বেশি কথা আগাতো না, নয়তো আকাশের হাত উঠে যেত। সে খবর তার কাছে ছিল। আর জেডি, সে তো তার বন্ধু এভির জন্য কলিজা হাতে নিয়ে বসে থাকতো, যেন কখন তার এভিজনের জন্য কলিজা লাগবে আর সে কেটে দিয়ে দেবে। অরুণ জেডি আর এভির এত সখ্যতা সহ্য করতে পারত না। আসলে বন্ধুত্বের খাতায় অরুণ আকাশের জীবনে আগে ছিল। এরপর হঠাৎ একদিন জেডি আসে, আর তারপর ধীরে ধীরে জেডি আর এভির মাঝে অনেক গাঢ় বন্ধুত্ব তৈরি হয়। সেই থেকেই জেডি অরুণের পছন্দের ছিল না। এমন নয় অরুণ জেডিকে ভালোবাসতো না, তবে জেডিকে টুকটাক কষ্ট দেওয়া, হয়রানি করা, এসব সে হিংসা থেকেই করত। নিয়াজের একটি ঘটনার কথা মনে পড়ে। নিয়াজ তখন মেডিকেল স্টুডেন্ট। সে মেডিকেলে ছিল। কোথা থেকে জেডি দৌড়াতে দৌড়াতে মেডিকেলে এসে তার সামনে দাঁড়ায়। হাঁপাতে হাঁপাতে বলে, নিয়াজ, এভিজানের নাকি 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমাকে তোমার একটা পরিচিত ডক্টরের কাছে নিয়ে চলো, আর তাকে বলো আমি এভিজানকে আমার 2টো কিডনি দিয়ে দিতে চাই, আর অপারেশনটাও যেন দ্রুত করা হয়। নিয়াজের কপালে ভাঁজ পড়ে। সেদিন আকাশ হসপিটালে এসেছিল, কিন্তু অন্য একটি কাজে। আকাশ তো অসুস্থই নয়, তবে জেডি এসব কি বলছে? নিয়াজ জেডিকে জিজ্ঞেস করে, এই কথা তাকে কে বলেছে? জেডি উত্তরে বলে, অরুণ বলেছে। অরুণের নাম শুনতেই নিয়াজ বোঝা যায় অরুণ জেডিকে হয়রানি করতে এমন করেছে। তবে নিয়াজ জেডির সাথে একটু মজা করতে বলে, আকাশের আসলেই 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমি শুনেছি, কিন্তু তোমার 2টো কিডনি আকাশকে দিয়ে দিলে তুমি তো বাঁচবে না। জেডি নিয়াজকে টেনে ভেতরের দিকে নিয়ে যেতে যেতে হেসে বলে, আরে বাঁচবো বাঁচবো, 2-4 মাস বাঁচবো। সে কয় মাস এভিজানের সাথে আরেকটু বেশি বেশি আড্ডা দেব, 24 ঘন্টায় একসাথে থাকবো, তারপর ঠুস করে মরে গেলে খেল খতম। নিয়াজ অবাক হয়ে বলে, তোমার জীবনের মায়া নেই? জেডির সহজ উত্তর, আছে তো, তবে এভিজানের জীবনের চেয়ে একটু কম। তোমার যে একটা পছন্দের মেয়ে আছে শুনেছিলাম, ওকে খুঁজে বের করে বিয়ে করবে না? এই পর্যায়ে জেডি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, আমার প্রাণকে আমি আল্লাহর কাছে এত বেশি চেয়েছি যে আল্লাহ নিশ্চয়ই এতদিনে ওকে আমার নামে লিখে দিয়েছে। আর ওকে আমার নামে লেখা হয়েছে মানে অন্য কেউ আর ওকে পাবে না। আমি এখন মরে গেলেও ওপারে গিয়ে ঠিকই আমার প্রাণকে পেয়ে যাব। আমাদের মিলনের সময়টা হয়তো আরো দীর্ঘ হবে, তবে আমার এভিজানের জন্য এটুকু স্যাক্রিফাইস আমি করতেই পারি, এটা কোনো ব্যাপার নয়। সেদিন নিয়াজ অবাক হয়ে কেবল জেডিকে দেখছিল। অন্তর থেকে একটি কথা আপনা আপনি বেরিয়েছিল, তোমার বন্ধুত্বে কখনো কারো নজর না লাগুক। সেই পুরনো দিনের কথা ভেবে নিয়াজের দম বন্ধ লাগলো। তার চোখে দেখা সবচেয়ে সুন্দর সম্পর্ক ছিল এভি জেডি নামের দুজন বন্ধুর জুটি। প্রথমবার যখন জেডি এভি আলাদা হয় তখন নিয়াজের বিশ্বাস ছিল ওদের মাঝে ঠিকই একদিন সব ঝামেলা মিটে যাবে। কিন্তু আজ এসব কি দেখছে? যেই জেডি তার এভিজানের জন্য নিজের কলিজা কেটে দিতে পারত, সেই জেডি এভিকে এত কষ্ট দিয়েছে, এতটা। আর যেই এভি তার বন্ধু জেডির গায়ে আঁচ লাগতে দিত না, কেউ সামান্য একটু কথা বললে পিটিয়ে আসতো, সেই এভি তার প্রিয় বন্ধুকে কুকুরের মতো মেরেছে। এ কি হাল হয়েছে তার দেখা সবচেয়ে সুন্দর বন্ধুত্বের জুটির।
আর জেডি যে বলেছিল সে আল্লাহর কাছে তার প্রাণকে এত বেশি চেয়েছে যে মেয়েটিকে নাকি আল্লাহ জেডির নামে লিখেছে। কিন্তু কই, আল্লাহ তো মেয়েটিকে জেডির নামে লেখেনি, লিখেছে জেডির সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন বন্ধু এভির নামে। আল্লাহ কেন এমনটা করলো? প্রশ্নটা নিয়াজের মনে আসতেই কেমন যেন ছটফট লাগলো। এদিকে নিয়াজকে এতক্ষণ ধ্যান করতে দেখে জেডি নিয়াজের মুখের সামনে একটি চুটকি বাজায়। নিয়াজ ঝাঁকি দিয়ে উঠে জেডির দিকে তাকায়। জেডি মৃদু হেসে বলে, কি ভাবছো? আল্লাহ আমার প্রাণকে আমার নামে না লিখে আমার বন্ধুর নামে কেন লিখলো এটা? নিয়াজ ঢোক গিলল। জেডি আবারও বলে, তোমার মনে আছে নিয়াজ, একদিন আমি তোমাকে অতি বিশ্বাসের সাথে বলেছিলাম যে আল্লাহ আমার প্রাণকে আমার নামে লিখে দিয়েছে, কারণ আমি আল্লাহর কাছে ওকে অনেক চেয়েছি। অথচ আমার ধারণা ঠিক কতটা ভুল ছিল একবার ভাবো। আল্লাহ আমার প্রাণকে আমার নামে লিখে তো নাই, উল্টো আমাকে বড়সড় সারপ্রাইজ দিতে তাকে আমারই প্রিয় বন্ধুর নামে লিখে রেখেছিল। আসলে আল্লাহ আমাকে এরকম সারপ্রাইজ দিতে বরাবরই খুব ভালোবাসে। বুদ্ধি হওয়ার পর থেকে মাকে দেখিনি, কারণ মা আমার জন্মের সময় মারা যায়। একটু বড় হওয়ার পর অন্যদের মা দেখে আমারও একটা মায়ের লোভ হতো। ইচ্ছেটা বাবাকে জানানোর আগে বাবা আমার জন্য একটা নতুন মা এনেছিল। নতুন মা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম। ভেবেছিলাম এবার আমিও সবার মতো মায়ের আদর খাবো। কিন্তু আল্লাহ আমাকে সেদিনও বড়সড় একটা সারপ্রাইজ দিয়ে দিল। সেই নতুন মা আসার পর দিনই আমাকে এত মারলো যে আমাকে হসপিটালে ভর্তি হতে হলো। এরপর আল্লাহ আমাকে আরও বড় একটা সারপ্রাইজ দিয়েছিল। সেটা হলো আমার বাবার বদলে যাওয়া। আমার প্রতি বাবার সব ভালোবাসা ফানুসের মতো অজানায় হারিয়ে যাওয়া। আর তারপর তো জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ আমার প্রাণকে নিজের প্রিয় বন্ধুর বউ প্লাস বাচ্চার মা রূপে দেখা। আসলে আমার জীবনটাই এমন, সারপ্রাইজের উপর চলে আর কি। পার্থক্য শুধু মানুষের সারপ্রাইজ হয় সুখময় আর আমার সারপ্রাইজগুলো হয় দুঃখময়। কথাগুলো বলতে বলতে কখন যে জেরির চোখ ঝাপসা হয়ে এসেছে সে বুঝলই না। নিয়াজ মলিন মুখে জেরির দিকে চেয়ে রইল। সে জেরির ব্যাপারে টুকটাক জানে, তাই এসব শুনে অবাক না হলেও জেরির কথায় নিয়াজ খুব দুঃখ পেল জেরির জন্য। ছেলেটার কণ্ঠে কত অসহায়ত্ব, কত বেদনা মিশে। জেরি এদিক ওদিক তাকিয়ে ঝাপসা দৃষ্টি জোড়া স্বাভাবিক করে নেয়। মুহূর্তেই মুখায়ব থেকে সকল দুঃখের ছাপ আড়ালে চেপে রাখে। সব সময়ের মতো হাস্যোজ্জ্বল মুখে প্রশ্ন করে, তোমাকে কে বাঁচিয়েছে জানো? নিয়াজ হঠাৎ জেডির মুড চেঞ্জ দেখে অবাক হলো না। জেডি যে এমনই, এ কথা তারা সবাই জানে। সে ছোট করে বলে, তুমি। জেডি আবারও হেসে বলে, এবার বলো তোমাকে কে মেরেছে? নিয়াজ চুপ থাকলো। তাকে একটি হুডি পরা লোক ছুরি মেরেছিল, যার চোখের মনি ছিল সাদা, একদম আকাশের বলা বর্ণনার মতো, অর্থাৎ আকাশের সেই গোপন শত্রু। নিয়াজের মস্তিষ্ক সজাগ হয়। সেই গোপন শত্রু তো আর কেউ নয়, স্বয়ং জেডি। নিয়াজ সাথে সাথে জেডির সাদা চোখের মনির দিকে তাকায়। সে আগে থেকেই জানতো জেডির চোখের মনি সাদা, কিন্তু এখন এটা দেখে কেন যেন ভীষণ অবাক লাগলো। ঢোক গিলে বলে, তার মানে তুমি আমাকে? জেডি নিয়াজের কথা শেষ করতে দেয় না, বলে, হুম, আমি তোমাকে ছুরি মেরেছিলাম মাই ডিয়ার ডক্টর নিয়াজ। নিয়াজ স্তব্ধ চোখে তাকায়। জেডি তাকে মারতে চেয়েছিল, মারতে না চাইলে তো আর পেটে ওভাবে ছুরি চালাতো না। তাহলে তাকে কে বাঁচালো? আর জেডিকে তাকে মারার জন্য আবারও এখানে বেঁধে রেখেছে। নিয়াজ ঠক গিল। জেডি বোধহয় নিয়াজের মনের ভাব বুঝলো। সে বাঁকা হেসে বলে, আমি তোমার পেটে ছুরি মেরেছি, আমিই তোমাকে বাঁচিয়েছি। আমি না চাইলে তোমাকে বাঁচানোর দুঃসাহস কারো ছিল না। নিয়াজ অবাক হয় জেডির কথায়। জেডির কথার মানে বুঝতে পারে না সে। জিজ্ঞেস করে, আমাকে মেরে ফেলতে গিয়েও কেন বাঁচালে? জেডি চেয়ারে হেলান দিয়ে দুহাত উপর দিকে উঠিয়ে ঘাড়ের কাছে রেখে বাঁ পায়ের উপর রাখা ডান পাটা নাড়াতে নাড়াতে হেসে বলে, মারতে যাইনি তো, গেম খেলতে গিয়েছি। একটু থেমে জেডি সোজা হয়ে বসে। নিয়াজের মুখ বরাবর মুখ রেখে মলিন গলায় বলে, আমি আমার আপন মানুষদের প্রাণ কেড়ে নিই না, বরং তাদের প্রাণ ফিরিয়ে দিই। এটাই আমার নীতি। নিয়াজ অবাক হয়ে দেখে জেডিকে, বলে, আমি তোমার আপন? জেডির শব্দ হেসে ওঠে। 2 সেকেন্ডের মাথায় জেডির মুখ থেকে হাসি একেবারে মিলিয়ে যায়। মলিন গলায় বলে, আমার নিজের বলতে কেউ নেই, বুঝলে নিয়াজ? যারা আমার জন্য 2 মিনিট ভাবে, আমি তাদের জন্য 200 বছর ভাবতে চাই। শুধু হায়াতের অভাব হয়ে ওঠে না। কথাটা বলে জেডি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কয়েক পা এগিয়ে গিয়ে উল্টো দিকে ফিরে দাঁড়ায়। নিয়াজ মাথা উঁচু করে তাকায় জেডির দিকে। জেডি একই গলায় বলে, তুমি কেন এভির স্মৃতি ফিরিয়ে দিলে নিয়াজ? ওর স্মৃতি না ফিরলে ও আর আমার প্রাণকে মনে করতে পারতো না। ওকে আমি আরেকটি মেয়ের সঙ্গে জুড়ে দিতাম। একটা সময় এভি সেই মেয়ের সাথে খুব সুখী হতো, আমিও আমার প্রাণকে ফিরে পেতাম। আমার আর এভিজনের বন্ধুত্বও ঠিক হয়ে যেত।
তোমার জন্য সব এলোমেলো হয়ে গেল। জেডির প্রথম কথাগুলো অতি নমনীয় শোনালেও শেষ লাইনটায় তীব্র ক্রোধ ঝরে পড়ে। সাথে উল্টো ঘুরে একটি চেয়ার বা হাতে তুলে নিয়াজকে মারার জন্য উঁচুতে ওঠায়। সামান্য এগিয়ে নিয়েই জেডির হাত থেমে যায়। তার কি হলো কে জানে। মুহূর্তে কিছুক্ষণ আগে জমা ক্রোধ সব কেমন নিভে গেল। নিয়াজের স্থির চোখে চোখ রেখে বলে, তুমি আমাকে ভয় পাচ্ছ না কেন নিয়াজ? নিয়াজ মৃদু স্বরে বলে, সত্যি বলতে জানি না, তবে আমি তোমার আপনদের তালিকায় কিভাবে যুক্ত হলাম সেটা ভাবছি। নিয়াজের কথায় জেডি আরেকটু শান্ত হয়। ধীরে ধীরে হাতের চেয়ারটি মেঝেতে রাখে। এরপর চেয়ারে বসে দুপা দুদিকে ছড়িয়ে রাখে। দৃষ্টি নিয়াজের দিকে রেখে মলিন হেসে বলে, যাদের জীবনে আপন মানুষের অভাব বেশি থাকে তারা খুব সহজেই যে কাউকে নিজের আপন ভেবে নেয়। আমি তো তাদেরই একজন। তাছাড়া তুমি ভালো মানুষ। তোমার মতো মানুষরা সবার মনে খুব সহজেই জায়গা করে নিতে পারে। আর আমার মতো মানুষেরা অতি ঘৃণার পাত্র হয়ে মানুষের মন থেকে বিতাড়িত হয়ে যায়। নিয়াজ কি বলবে বুঝল না। তার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। সে এটা মেনেই নিতে পারছে না যে মেয়েটার জন্য যেটি অদ্ভুত অদ্ভুত পাগলামি করত সেই মেয়েটি অন্য কেউ নয়, আকাশের বউ সন্ধ্যা। আকাশের মেয়েদের ব্যাপারে তেমন ইন্টারেস্ট না থাকলেও জেডির অনুভূতিকে সে সবসময় অনেক উপরে উঠিয়ে রাখত। যে এক সময় জেডির পছন্দের মেয়েকে খুঁজত জেডির সাথে বিয়ে দিবে বলে, আজ সেই মেয়েটি আকাশের নিজেরই বউ হয়ে বসে আছে। কিন্তু জেডি যা করেছে সেসবই বা কতটুকু যুক্তিগত? জেডি অসহায় কণ্ঠ বলে, যখন জানলাম এভিজানের স্মৃতি ফিরিয়েছে তখন থেকে নিজেকে কুপিয়ে মেরে ফেলতে ইচ্ছে করছে। তুমি তো জানো আমি আমার প্রাণকে কত ভালোবাসি। আমি ওকে ছাড়া কিভাবে থাকি বলো তো? তুমি এভিজানের স্মৃতি কেন ফিরিয়ে দিলে নিয়াজ? নিয়াজের মনে হলো তার গলায় কিছু বেঁধেছে। জেডিকে এত অসহায়ভাবে কখনো তার দেখার সৌভাগ্য হয়নি। সে ঢোক গিলে থেমে থেমে বলে, আকাশ অনেক কষ্ট পেত সন্ধ্যাকে মনে করতে না পেরে। পরপর জেডিও হাঁসফাঁস কণ্ঠ বলে ওঠে, আমিও কষ্ট পেয়েছিলাম, সব সময় কষ্ট পাই, এখনো পাচ্ছি, কিন্তু আমার কথা কেউ ভাবে না, একটা পোকাও আমার কথা। কথাটা বলতে গিয়ে জেডির হাসি পেল। সে স্বভাবসুলভ শব্দ করে কিছুটা হেসেও ফেলল। অতঃপর বলে, কেউ আর আমার কথা ভাবে না, তাই নিজের জন্য নিজেকেই একটু একটু ভাবতে হচ্ছে। আসলে আমি একটুও বুঝতে পারিনি এভিজান ওর স্মৃতি হারিয়েও আমার প্রাণের জন্য এত কষ্ট পেত। ও কখনো আমাকে বুঝতে দেয়নি। উপর থেকে ওকে একদমই স্বাভাবিক লাগতো। একটা সময় আমি শিওর ভেবেছিলাম ও আমার প্রাণকে ভুলে গিয়েছে। এখন আমি ওর জীবন অন্যভাবে সাজিয়ে দিয়ে আমি আর আমার প্রাণের জীবন নতুনভাবে সাজাবো। নিয়াজ বিদ্রুপ কণ্ঠ বলে, ভালোবাসা হয় হৃদয় দিয়ে, আর স্মৃতি চলে যায় মস্তিষ্ক থেকে। দুটো সম্পূর্ণ আলাদা। সামান্য স্মৃতি নষ্ট হওয়ার কারণে কেউ কখনো তার ভালোবাসাকে ভুলতে পারে না। আকাশের যদি কখনো স্মৃতি নাও ফিরতো তবুও আবারও অপরিচিত সন্ধ্যার কাছেই ফিরে আসতো। জেডি মলিন মুখে চেয়ে রইল নিয়াজের দিকে। ওপর থেকে কি শান্ত হয়ে বসে আছে, অথচ ভেতরটা একেবারে ছিঁড়ে যাচ্ছে। ভাঙা গলায় বলে, তোমার বলা কথাগুলো আমি দেরিতে হলেও বুঝেছি নিয়াজ। ভালোবাসা অদ্ভুত এক অমৃত, যার ক্ষমতা অসীম। ভালোবাসা একজন মানুষের মৃত মনকে জীবিত করার ক্ষমতা রাখে। আবার এই ভালোবাসাই কাউকে বিভৎসভাবে ধ্বংস করে দিতে পারে। এই যেমন আমার সন্ধ্যা প্রাণের ভালোবাসা পেয়ে এভিজান আবারও নতুন করে প্রাণ ফিরে পাবে, আর আমি অধীর হব ধ্বংস। কথাগুলো বলে যেটি ডান হাতের বুড়ো আঙুল দিয়ে চোখের কোণে লেগে থাকা এক ফোঁটা নোনা জল ছিটকে ফেলে। নিয়াজ জেডির কথার অর্থ বুঝল না। জেডি শেষ কথাটা তারা কি বুঝালো? জেডি খুব দ্রুত নিজেকে সামলালো। নিয়াজের দিকে আগের নেয় হাস্যোজ্জ্বল মুখে বলে, তুমি যখন এভির অপারেশনের জন্য সব বন্দোবস্ত করলে তখনই আমি বুঝে গিয়েছিলাম তোমরা আমি পর্যন্ত পৌঁছতে না পারলেও অনেক কিছু জেনেছ। শেষ কয়েকদিন এভির কথার ধরনে বুঝে গিয়েছিলাম ওর স্মৃতি ফিরেছে। এভির স্মৃতি ফিরেছে বোঝার পর নিজেকে ভীষণ অসহায় লাগছিল। সন্ধ্যা প্রাণকে না পাওয়ার হার তো আমি তখনই মেনে নিয়েছিলাম যখন জেনেছি এভিজানের স্মৃতি ফিরেছে। কিন্তু এভিজানের সামনে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। ভাবছিলাম আমাকে মরে যেতে হবে, আড়াল থেকে নিজে নিজে মরে যাব। ব্যাপারটা আমার পছন্দ হলো না, কারণ আমি না থাকলে এভিজান সামান্য চেষ্টা করলেই বুঝে যাবে এতদিন এসবের পেছনে আমি ছিলাম। আর তখন আমি মরে গেলে এভিজান আর সন্ধ্যা প্রাণ আমাকে শুধু ঘৃণাই করবে। আমি ওদের এত ঘৃণা নিয়ে মরতে চাইনি। মরতে তো আমাকে হবেই, তবে এমনভাবে মরি যেন এভিজান আর সন্ধ্যা প্রাণ আমাকে ভালো না বাসলেও আমার মৃত্যুর পর ওরা যেন আমার প্রতি সামান্য করুণা করে। আর তাই নতুন করে প্ল্যান সাজালাম। কথাগুলো বলে জেডি একটু থামলো। নিয়াজের দিকে চেয়ে মৃদু হেসে বলে, ভাবছো এসব তোমায় কেন বলছি? আসলে এই মুহূর্তে আমার লাইফে কেউ নেই জানো, আমার ব্যথা শোনার কেউ নেই।
উল্টে চারদিকে শুধু আমাকে ব্যথা দেওয়ার মানুষ আর ঘৃণা করার মানুষ দিয়ে ভরা। জানি তুমিও আমাকে ঘৃণা করছো, তবুও আমার কয়েকটা কথা শুনবে। আমাকে আরও কয়েকটা বেলা বাঁচতে হবে। আমার ব্যথা তোমাকে বলে এই কয়েকটা বেলা সামান্য স্বস্তি চাইছি। নিয়াজের বুকে চিনচিন করে উঠল। তার জেডির জন্য এত দুঃখ লাগছে কেন? ছেলেটা এত আবেগ মিশিয়ে কথা বলছে। এই ছেলেকে জীবনের সামান্য মন খারাপ করতে দেখেনি সে। আর আজ মনে হচ্ছে যেন সে কোনো ভিখারি, ভালোবাসা পাবার ভিখারি। নিয়াজ ঢোক গিলে বলে, শুনবো। জেডি মাথা দুদিকে নাড়াতে নাড়াতে হেসে বলে, ওহ থ্যাঙ্কস নিয়াজ, ইউ আর গ্রেট। অতঃপর জেডি দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি যখন এভিজানকে নিয়ে অপারেশন থিয়েটারে গিয়েছিলে, তখন আমি ওখানে গিয়ে তোমার পেটে ছুরি চালাই। আসলে এই অপারেশনের রিস্ক ছিল, এই জন্য তোমার উপর একটু রাগ হয়েছিল। তুমি চাইলে ওর অপারেশন বাংলাদেশে না করিয়ে বাইরে গিয়ে করিয়ে আনতে পারতে, তবে সেজন্য তোমাকে আঘাত করিনি। তোমাকে বীভৎসভাবে আঘাত করা আমার প্ল্যানের অংশ ছিল। আমি চেয়েছিলাম আমি তোমার মতো ভালো মানুষের খুনি হতে, যে সবসময় এভিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এমন একজন মানুষের খুনি আমি। এটা এভি জানতে পারলে আমায় বাঁচিয়ে রাখবে না। এটুকু বলে জেডি হাসলো। আবারও বলে, আমি তোমার পেটে একটা বা দুটো ছুরি বসাতে পারতাম, বাট এভির কাছে তোমার মৃত্যু নিশ্চিত করতে আমাকে অমানবিক হতে হয়েছে। আর তারপর আমি আমার ঠিক করে রাখা এক ডক্টরকে পাঠিয়ে তোমাকে মৃত ঘোষণা করলাম। এরপর তোমাকে সেখান থেকে সরিয়ে সবার আড়ালে আমার লোক দিয়ে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করালাম। আর তোমার জায়গায় মর্গ থেকে একটি লাশ এনে তাকে তোমার চেহারার মাস্ক পরিয়ে সবার কাছে তুমি হিসেবে চালিয়ে দিলাম। কথাগুলো শুনে নিয়াজ স্তব্ধ হয়ে যায়। জেডি নিয়াজের দিকে চেয়ে ডান হাতে তার চুলের ভাঁজে হাত চালায় আর ডান চোখ টিপে দিয়ে হেসে বলে, কেমন লাগলো স্টোরিটা? এসব করতে অনেক খাটুনি গিয়েছে আমার, বুঝলে। এভিকে বিশ্বাস করাতে গিয়ে তোমার প্রতি অতিরিক্ত অমানবিক হয়ে তোমাকে বোধহয় একটু বেশিই কষ্ট দিয়ে ফেলেছি। বাট এর বিনিময়ে আমি তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রেখেছি। চিন্তা করো না, তোমার সারপ্রাইজ আমার জীবনের সারপ্রাইজের মতো দুঃখময় হবে না। ওয়েট, দেখাচ্ছি তোমাকে। কথাটা বলে জেডি চেয়ার থেকে উঠে ঘরের কোনায় টেবিলের ড্রয়ার থেকে একটি কাগজ বের করে এনে নিয়াজের সামনে ধরে। নিয়াজ কাগজটির দিকে তাকালে তার দৃষ্টিতে বিস্ময় ভর করে। তাকায় জেডির পানে। জেডি হেসে বলে, তোমার আর শিমোর রেজিস্ট্রি পেপার। তুমি আর শিমো লিগালি হাজব্যান্ড ওয়াইফ। কাজটা করতে আমি বেশ প্যারা খেয়েছি। তোমার আর শিমোর সাইন ম্যানেজ করতে বেশি প্রবলেম হয়েছিল, বাট সাকসেস হয়েছি। এখান থেকে ছাড়া পাওয়ার পর ধর্মীয়ভাবে শিমোকে বিয়ে করে নিও। নিয়াজ বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে জেডির দিকে। কথা বলার ভাষা নেই তার। সে খুশি হবে নাকি দুঃখ পাবে বুঝতে পারছে না। জেডি হাতের কাগজটি পাশের টেবিলের উপর রেখে নিয়াজের দিকে চেয়ে মৃদু হেসে বলে, আমি জানি তুমি শিমুকে কতটা ভালোবাসো, বাট শিমু মেয়েটা বায়ানকে ভালোবাসে। ওদিকে বায়ান শিমুকে নয়, তার মৃত গার্লফ্রেন্ডকে ভালোবাসে। বায়ানের কথা বাদ দিলাম, কারণ ও শিমুকে কখনোই বিয়ে করবে না। ওকে দেখে আমি এইটুকু বুঝেছি। আর শিমু মেয়েটা পাগলামি বেশি করে। প্রবলেম নেই, তোমাদের বিয়ে যেহেতু হয়েছে, একটু সময় লাগলেও দেখবে শিমু তোমাকে মেনে নেবে। তবে তোমাকে ভীষণ ধৈর্যশীল হতে হবে। ভালোবাসা নিজের করে পাবার জন্য অসীম ধৈর্যের পরীক্ষা দিতে হয়। তোমার জন্য শুভকামনা। কথাটা বলে জেডি নিয়াজের বাঁধা হাতে ডান হাতের সঙ্গে হাত মেলালো। চোখে মুখে চকচকে হাসি। নিয়াজের চোখের কোণ ভিজে উঠেছে। শিমু তার হবে, এটা সে গতকালকেও কল্পনা করতে পারেনি। আজ সে অসম্ভব কাজটি জেডি কিভাবে সম্ভব করে তাকে সারপ্রাইজ দিয়ে দিল। সে ঢোক গিলে বলে, আমার জন্য এসব কেন করলে? জেডি তাকালো নিয়াজের দিকে। মৃদু হেসে বলে, কারণ আমি জানি ভালোবাসা হারিয়ে যাওয়ার দুঃখ কতখানি। আমার আপনজনদের লিস্টে যারা আছে, আমি তাদের সেই দুঃখের সাগর থেকে উদ্ধার করে তবে এই দুনিয়া ছাড়ব বলে প্রতিজ্ঞা করেছিলাম। নিয়াজ ধরা গলায় বলে, আকাশের কাছে কেন আমার মিথ্যে খুনি হয়েছ? জেডি একটি দীর্ঘশ্বাস ফেলে মলিন মুখে বলে, জীবনের এ পর্যায়ে এসে খুব করে উপলব্ধি করলাম, পানির অভাবে একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে বাঁচাতে এক ফোঁটা পানির যতটা প্রয়োজন হয়, এর চেয়ে অধিক বেশি প্রয়োজন আমার মৃত্যু। সাথে স্বল্প সময়ের জন্য প্রয়োজন আমার জানোয়ার সত্তা আমার প্রিয় মানুষদের সামনে তুলে ধরা। নিয়াজের হঠাৎ বুকটা ভীষণ ফাঁকা লাগলো। চোখের কোণ দুটো ভিজে উঠেছে। সে কিছু বলতে চাইল, তার আগে জেডি আবারও হেসে বলে, শুধু তোমার মিথ্যে খুনি হইনি তো, মিসেস আসমানি নাওয়ানেরও মিথ্যে খুনি হয়েছি। নিয়াজ ঢোক গিল। সে এখনো জানে আকাশের মা ব্যবসায়িক কাজে দেশের বাইরে গেছেন, কিন্তু জেডির কথা শুনে মনে হলো জেডি আসমানি নাওয়ানকেও তার মতো কোথাও আটকে রেখে সবাইকে মিথ্যে বলছে। নিয়াজ তার ভাবনা অনুযায়ী প্রশ্ন করে, আকাশের মাকেও আটকে রেখেছ?
জেরি ঝাপসা চোখে তাকায় নিয়াজের দিকে, এলোমেলো দৃষ্টি ফেলে কাউকে মনে হলো খুঁজলো। ব্যর্থ হয়ে শুকনো ঢোক গিলল দুবার। কিছু বলতে চাইছে কিন্তু গলা বেঁধে আসছে। সময় নিয়ে জেরি নিজেকে সামলে ভাঙা গলায় বলে, গত কয়েকদিন আগে মিসেস আসমানি নওয়ান জেনে গিয়েছিল এসবের পিছনে আমি আছি। ওনার সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি তার বাড়ি চলে যায়। আমি বুঝতে পারছিলাম না কি করব। এরপর আমি সন্ধ্যার আগে আগে তার বাড়ি গিয়ে মিসেস আসমানি নওয়ানকে উঠিয়ে আনি আর সবাইকে জানাই সে ব্যবসায়িক কাজে দেশের বাইরে যাচ্ছেন। উদ্দেশ্য ছিল ওনাকে আটকে রাখা। সত্যি বলতে আমি তখনও জানতাম না আমি ওনাকে কতদিন আটকে রাখবো, কিন্তু এটা জানতাম আমি ওনাকে ততটা কষ্ট দেব না যতটা উনি ভেবেছিলেন। কারণ আমি ওনার অপছন্দের তালিকার একজন হলেও উনি আমার খুব পছন্দের একজন ছিলেন। জেডির গলা বেঁধে আসে। নিয়াজ ঢোক গিলে বলে, উনি কোথায় জেডি? জেডি সামান্য ঝুঁকে দুহাত তার দু হাঁটুর উপর রেখে চোখ বুজে নেয়। ডান চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা জল গড়ায়। সে থেমে থেমে বলে, উনি আর নেই, সেদিনই মারা গিয়েছেন। কথাটি শুনতেই নিয়াজ স্তব্ধ হয়ে যায়। আকাশের মার বেঁচে নেই, কথাটা তার ঠিক হজম হয় না। অদ্ভুত এক ব্যথা লাগে। মানুষটা তাকে খুব ভালোবাসতো। আকাশের বাবা মারা যাওয়ার পর থেকে আকাশের মায়ের সাথে তার খুব সুন্দর একটি মা ছেলের সম্পর্ক গড়ে উঠেছিল। আজ সেই মানুষটি আর নেই। নিয়াজ মেনে নিতে পারে না। চোখের কোণ আরও খানিক ভিজে ওঠে। থেমে থেমে জিজ্ঞেস করে, ওনাকে কে মেরেছে? জেরি ডান হাতে চোখ ডলে নিয়াজের দিকে চেয়ে হেসে বলে, তোমার কি মনে হয়? নিয়াজ জেরির দিকে চেয়ে রইল। উত্তরে বলে, জানি তুমি মারোনি। জেরি শব্দ করে হেসে ওঠে, বলে, কমন পড়েছে তোমার। ভেরি গুড স্টুডেন্ট। বোঝা যাচ্ছে তুমি মনোযোগ দিয়ে ক্লাস করেছ। কথাটা বলতে বলতে জেরির মুখ মলিন হয়। নিয়াজ কিছুই বলল না। সে জেরির দিকে চেয়ে আছে। জেরির চোখের সামনে ভেসে ওঠে সেদিনের দৃশ্য। আসমানি নওয়ান হাত পা বাঁধা অবস্থায় চলন্ত গাড়ির পিছন ছিটে ছটফট করছে। থেকে থেকে জেরির উদ্দেশ্যে ভীষণ রূঢ় বাণী ছুটছে। বেয়াদব ছেলে, তোর কখনো ভালো হবে না। আমার আকাশ আর সন্ধ্যার জীবন ধ্বংস করে তুই কখনো পার পাবি না। আল্লাহর গজব পড়বে তোর উপর। শয়তান ছেলে, ছেড়ে দে আমায়। জেডি ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে ব্যস্ত। আসমানি নওয়ানের কথা তার কানে যাচ্ছে কিনা সে একেবারে নির্লিপ্ত। বেশ অনেকটা সময় গাড়ি চালিয়ে একটি বিলাসবহুল বাড়ির সামনে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে বেরিয়ে ব্যাক সিটের দরজা খুলে দিলে দুজন মহিলা গার্ড গাড়ির ভেতর থেকে আসমানি নওয়ানকে বের করে দাঁড় করায়। জেডি নিচু হয়ে আসমানি নওয়ানের পায়ের বাঁধন খুলে দিলে আসমানি নওয়ান বাঁ পায়ে জেডিকে লাথি মারতে নেয়। জেডি দ্রুত পিছিয়ে গিয়ে ডান হাত মাটিতে ঠেকিয়ে মাথা তুলে তাকায় আসমানি নওয়ানের দিকে। বিরক্ত হয়, কিছুটা রেগেছেও। এইটুকুর জন্য তার মুখে লাথি লাগেনি। তবু সে খুব বেশি রিয়াক্ট করলো না, বরং ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে হেসে বলে, মিসেস আসমানি নওয়ান, আপনি মিছি মিছি এত রাগ করছেন। একবার তাকিয়ে দেখুন তো, আপনার জন্য আমি কত সুন্দর বাড়ির ব্যবস্থা করেছি। ভেতরে গেলে আরও অনেক রাজকীয় ব্যবস্থা দেখতে পাবেন। আসমানি নওয়ানের দুপাশে দুজন দাঁড়িয়ে তাকে শক্ত করে ধরে রেখেছে। ভদ্রমহিলার আগে ফুঁসতে ফুঁসতে বলে, তোর রাজকীয় বাড়ি তুই থাক, জানোয়ার ছেলে। তোর আসল চেহারা তো আমি সবাইকে দেখিয়েই ছাড়বো। আল্লাহ তোর বিচার করবে। জেডি ডান হাতের এক আঙুল কানে ঢুকিয়ে ঘোরায় আর ফোনে কি যেন করে। মেয়ে দুজনকে আদেশ করে আসমানি নওয়ানকে ভেতরে নিয়ে যেতে। জেডির আদেশে তারা আসমানি নওয়ানকে জোর করেই টানতে টানতে বাড়ির ভেতর নিয়ে যেতে থাকে। আসমানি নওয়ান দুটো জোয়ান মেয়ের সাথে পারে না, তার কান্না পায়। সে তার সন্ধ্যা মায়ের সাথে দুটো কথা বলতে পারল না। কি করবে এখন? ভাবনার মাঝে হঠাৎ আসমানি নওয়ানের একদম বুকে এসে একটি গুলি লাগে। ভদ্রমহিলা চমকে ওঠেন, চোখ দুটো বড় বড় হয়ে যায়। এদিকে পাশের মেয়ে দুটো ভয় পেয়ে যায়। তারা ঠিক করে বুঝতেই পারলো না কে গুলি ছুড়ল আর কোথা থেকেই গুলি আসলো। তবে গুলিটি যে আসমানি নওয়ানকে লেগেছে এটা তারা বুঝতে পেরেছে। এদিকে আসমানি নওয়ান দাঁড়িয়ে থাকার শক্তি হারায়। পুরো শরীর ছেড়ে দিলে মেয়ে দুটো সহ আসমানি নওয়ান মাটিতে পড়ে যায়। ভদ্রমহিলা একদম শুয়ে পড়েছে আর মেয়ে দুটো বসে পড়েছে। এদিকে জেডি গুলির শব্দ পেয়ে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল এখানে এখন তার আদেশ ব্যতীত কে গুলি চালালো। হঠাৎ আসমানি নওয়ানকে পড়ে যেতে দেখে জেডি বিস্মিত হয়। মস্তিষ্ক ধরতে পারে গুলিটি আসমানি নওয়ানকে লেগেছে, এই জন্য তার এই অবস্থা। জেডি এক দৌড়ে আসমানি নওয়ানের কাছে চলে আসে। ততক্ষণে আসমানি নওয়ানের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জেডি আসমানি নওয়ানের পাশে বসে ভদ্রমহিলার হাত তার দুহাতের মুঠোয় নিয়ে কিছু বলতে চায়। তার আগে আসমানি নওয়ান ভাঙা গলায় বলে, তোর কোনোদিন ভালো হবে না। আমাকে মেরে একদম ঠিক করলি না। আমি মরলেও আমার জান্নাত তোকে শাস্তি দেবে। তোর কোনো ক্ষমা নেই।
আল্লাহ কোনোদিন তোকে ক্ষমা করবে না। ক্ষমা করব না তোকে, শয়তান তুই। কথাগুলো জড়িয়ে যাওয়া কণ্ঠে বলতে বলতেই একেবারে নিস্তেজ হয়ে যায় আসমানি নওয়ান। জেডি হাঁসফাঁস কণ্ঠে বলে, আরে কি বলছেন আপনি? আমি আপনাকে কেন মারবো? মিসেস আসমানি নওয়ান উঠুন। জেডির গলা ধরে আসে। সে তার দুহাতে আসমানি নওয়ানের দুহাত মালিশ করে আর বলে, আমি আপনার উপর গুলি চালাইনি। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। আমি আপনাকে আমার মায়ের মতো মনে করি। আপনি তো এভির মা। আমি এভির মাকে কেন আঘাত করব বলুন? মিসেস আসমানি নওয়ান, আরে শুনুন না আমার কথা। বলতে বলতে জেডি আসমানি নওয়ানের দুগালে থাপ্পড় দেয়, কিন্তু ভদ্রমহিলার কোনো সাড়া নেই। জেডি আসমানি নওয়ানকে ব্যস্ত হাতে কোলে তুলে নিয়ে বড় বড় পায়ে গাড়ির দিকে যায় আর বলে, গাড়ির দরজা খুলে দে ফার্স্ট। জেডির কথায় একজন দৌড়ে এসে গাড়ির ব্যাক সিটের দরজা খুলে দেয়। জেডি আসমানি নওয়ানকে গাড়ির ভেতর শুয়ে দিতে নিলে জেডির পার্সোনাল ডক্টর এগিয়ে এসে আসমানি নওয়ানের হাত চেক করে বলে, উনি তো মারা গিয়েছে জেডি। ডক্টরের কথায় জেডির গতি থেমে যায়। স্তব্ধ চোখে তাকায় ভদ্রলোকটির দিকে। ডক্টরের বলা কথাটা জেডির মস্তিষ্কে সূচের ন্যায় ফুটল। অস্ফুটে শহরে আওড়ায় মারা গেছে। লোকটি মাথা নেড়ে সম্মতি দেয়। জেডি ঘাড় ফিরিয়ে নিস্তব্ধ হয়ে থাকা আসমানি নওয়ানের দিকে তাকায়। চোখের কোণ দুটো ভিজে উঠেছে। ছেলেটার শরীর ভেঙে আসছে। এই তো কিছুক্ষণ আগে তাকে কত কটু কথা বলছিল মানুষটা, সে হঠাৎ একেবারে মারা গেল। এবারে সে এভিকে কি জবাব দেবে? সে এভির মাকে এখানে এনেছে বলেই তো মানুষটা মারা গেল। জেডি আসমানি নওয়ানকে নিয়ে ধীরে ধীরে গাড়ি ঘেঁষে বসে পড়ে। আসমানি নওয়ানকে রেখে দেয় মাটিতে। সে তো আসমানি নওয়ানকে এভাবে তুলে এনে রেখে দিলেও সে তার এই বাড়িতে ভদ্রমহিলাকে খুব যত্নে রাখবে বলে এনেছিল। কত ব্যবস্থা করে রেখেছে। এই যে ডক্টর, জেডির পার্সোনাল ডক্টর, জেডি ওনাকে আসমানি নওয়ানের জন্যই এই বাড়িতে এনেছে, যেন ভদ্রমহিলার কোনো প্রবলেম হলে সাথে সাথে তার সমাধান হয়। আরও কত কিছুর ব্যবস্থা করেছে জেডি, কিন্তু সব কেমন নিমিষেই শেষ হয়ে গেল। জেডি হঠাৎই বাচ্চাদের মতো ফুপিয়ে উঠল। মাথাটা আসমানি নওয়ানের কপালে ঠেকিয়ে ভাঙা গলায় বলতে লাগলো, মিসেস আসমানি নওয়ান, এভাবে চলে যাবেন না। আপনি তো জানেন আমার মা নেই। বিশ্বাস করুন, আমি আপনাকে আমার মা মনে করি। আপনি আমাকে অপছন্দ করেন বলে আমাকে আর এভিকে আলাদা করেছিলেন, কিন্তু আমি আপনার ব্যাপারে এভিকে কিছুই বলিনি জানেন। আপনি দুঃখ পাবেন বলে। বিশ্বাস করুন, আমি আপনার বুকে গুলি চালাইনি। আপনি আমাকে এভাবে অভিশাপ দিয়ে যাবেন না। আমার মায়ের মতো মানুষের থেকে এমন অভিশাপ বহন করতে পারবো না আমি আর আপনাদের সামনে মুখোশ পরে থাকবো না। আমি নিজের অপরাধ স্বীকার করে নেব। আপনি প্লিজ উঠে পড়ুন। আমি এভিকে কি জবাব দেব বলুন তো? আপনি কখনো আমার বাড়ি আসেননি, এই প্রথম আসছিলেন বলে আমি আপনার যত্ন নিতে অনেক ব্যবস্থা করেছি। একবার দেখুন, আপনার চোখে আমার জন্য এক বিন্দু ভালোবাসা দেখার ভীষণ ইচ্ছে ছিল আমার, আর আপনি আমায় অভিশাপ দিয়ে চলে গেলেন। একবার শুনুন না, আমি আপনাকে মারিনি, আমি আপনাকে ভীষণ ভালোবাসি জানেন। আসমানি নওয়ান সেদিন আর উঠলেন না, শুনলেন না জেডির কোনো কথা, দেখলেন না জেডির এই রূপ। তিনি সবসময় জেডিকে নিজের শত্রু ভেবে এসেছেন। না ভাবার তো কারণ নেই, জেডির কাজকর্মে কেউ তার ভালোবাসা খুঁজে পায় না। এরপর জেডি গভীর রাতে আসমানি নওয়ানকে নিয়ে আকাশদের বাড়িতে আসে। অন্ধকার রাত্রে বাগানের এক কোনায় সময় নিয়ে একা একাই মাটি খুঁড়ে আসমানি নওয়ানকে কবর দেয়। জেডি কত শত অশ্রুকণা যে বিসর্জন দিয়েছিল সে রাতে। সব কাজ শেষে কবরের পাশে বসে আবারও বাচ্চাদের মতো কেঁদে বলেছিল, আমাকে ক্ষমা করে দিবেন। হয়তো আমার সাথে আপনার সাক্ষাৎ খুব দ্রুতই হবে, তবে আমি কখনোই চাইনি আপনি এভিজানদের ছেড়ে এত দূরে চলে যান। আমি চেয়েছিলাম আপনি এভিজানদের সাথে খুব ভালো থাকুন, আমি সব ব্যবস্থা করে দিতাম, কিন্তু তার হলো না। আপনি চিন্তা করবেন না, আপনার খুনিকে শাস্তি না দিয়ে আমি মরবো না। আর ওপরে গিয়ে আমি সবার আগে আপনাকে জানাবো আমি আপনাকে মারিনি। আপনি প্লিজ আমাকে বিশ্বাস করবেন আর আমাকে দেওয়া অভিশাপটুকু তুলে নেবেন। জেডির মুখে সব শুনে নিয়াজ একেবারে স্তব্ধ হয়ে বসে আছে। দু চোখ ফেটে বেশ কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়েছে। জেডির চোখ দুটো টকটকে লাল। ভাঙা গলায় বলে, মাফিয়াদের শত্রু থাকা স্বাভাবিক, আমার আর এভিজনেরও শত্রু আছে, কিন্তু সেসব যে মিসেস আসমানি নওয়ান আর অনামিকার উপর গিয়ে পড়বে তা কখনো কল্পনাও করিনি। নিয়াজ নিশ্চুপ। ইতোমধ্যে জেডির মুখে সে অনামিকার ব্যাপারেও জেনেছে, তাই আর নতুন করে প্রশ্ন করল না। জেডি চেয়ারের শরীর ছেড়ে দিয়ে চোখ বুজে থেমে থেমে বলে, মায়ের ভালোবাসা পাওয়ার পর সন্তানদের অনুভূতি কেমন হয় সে অনুভূতি অনুভব করার সৌভাগ্য আমার কখনো হয়নি। আসলে আমার মা ছিল না তো, তাই আর কি। তবে এইটা জানতাম মায়ের ভালোবাসা কেমন হয়, কারণ আমার সৎ মা আমার সৎ ভাইকে ভীষণ ভালোবাসতো।
এভির মাও এভিকে খুব ভালোবাসতো। আমি শুধু মায়েদের ভালোবাসা চেয়ে চেয়ে দেখতাম। সৎ মায়ের হাতে মার খাওয়ার পর তার থেকে ভালোবাসার পাওয়ার আশা কখনো করিনি। কিন্তু এভির মা আমাকে কখনো মারেনি, তাই মনে হতো এই বুঝি উনি আমাকে মায়ের মতো জড়িয়ে নিল। এই ভাবনা মনে মনে পুষতে পুষতে বয়স 30 পেরিয়ে গেল, অথচ সেই দিন আর আসলো না। উল্টে তিনি আমাকে করতে শুরু করলো। আর তারপর এমন একটি দিন চলে আসলো যে তিনি আমাকে নিজের খুনি ভেবে বুক ভরে অভিশাপ দিয়ে এই দুনিয়া ছেড়ে বিদায় নিল। কথাগুলো বলে জেডি আবারও সোজা হয়ে বসে, দু হাতে চোখ জোড়া ডলে হেসে বলে, নতুন করে আর কিছু চাওয়ার নেই, পাওয়ারও নেই। পৃথিবীর বুক থেকে বিদায় নেওয়ার আগে শুধু একটি চাওয়া, যার জন্য আমি আমার এই মূল্যহীন জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি চেষ্টা করে যাব, যেন আমার মৃত্যু এভি আর সন্ধ্যা প্রাণের হাতেই হয়। এর জন্য আমাকে যতটা নিচে নামতে হয় আমি অধীর ততটা নিচে নামবো, যতটা নিকৃষ্ট হতে হয় ততটাই নিকৃষ্ট হব। বিনিময়ে আমার সন্ধ্যা প্রাণ আর এভিজানের হাতে আমৃত্যু নামক মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। এই পর্যায়ে জেডির কথাগুলো খুব শক্ত শোনালো। নিয়াজ কেঁপে উঠল, ঢোক গিলে বলে, কেন এমন চাইছো তুমি? জেডি মলিন গলায় বলে, কারণ আমি এভিজান সন্ধ্যা প্রাণদের ভালোবাসার তালিকা থেকে কেটে গিয়েছি। ওদের হাতে মৃত্যু গ্রহণ করলে আবারও ওদের ভালোবাসার তালিকায় যুক্ত হতে না পারলেও করুণার তালিকায় আমি নিকৃষ্ট মানবরূপী অধীর স্থান পেতে চাই। এই জন্যই তো এত আয়োজন, নিজের স্বার্থের জন্য। এই শেষবারের মতো ওদের বিরক্ত করছি। নিয়াজ অবাক হয়ে বলে, এমন করলে আকাশ পরবর্তীতে ভীষণ কষ্ট পাবে জেডি। জেডি তার লালিত চোখ জোড়া নিয়াজের পানে রেখে বিষাদ ছুড়ে বলে, আমি যদি বেঁচে থাকি তবে আমি যে রাস্তা দিয়ে হাঁটবো আমার সব প্রিয় মানুষগুলো সেই রাস্তায় থুতু ছুঁড়ে ফেলবে। আর আমি যদি এভাবে মরে যাই তবে ওরা আমার কবরের পানে না আসলেও পাশ দিয়ে যাওয়ার সময় করুণার দৃষ্টিতে হলেও আমার কবরের দিকে একবার তাকাবে। ওইটুকুই আমার জন্য অনেক। তাছাড়া আমি এমন না করলে তো আমার মরণ হবে না। এভিজানকে কষ্ট দেওয়ার জন্য আমাকে ঘৃণা করে আমার থেকে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু আমি ওর মা। তোমার মতো ভালো মানুষের মিথ্যে মৃত্যুর ভার অনামিকাকে ঘিরে মিথ্যে অপবাদ মাথার উপর নিলে ও ঠিকই আমাকে মেরে ফেলবে। একটু থেমে জেরি আবারও বলে, মা সমতুল্য আসমানি নয়নের মৃত্যুতে রাতের পর রাত বুক ফাটা আর্তনাদ করেছি। তার খুনের মিথ্যা ভার নিজের মাথায় নিয়েছি। যাকে এই বুকে ছোট্ট বোনের জায়গা দিয়েছি তার ধর্ষণ আর মৃত্যুর মিথ্যে অপবাদ নিজের ঘাড়ে নিয়েছি। যে ছোট্ট বাচ্চার পা ধরে ক্ষমা চেয়েছি তার মিথ্যে হত্যাকারী হতে চাইছি। সামান্য কষ্ট দিতে চাইছি, বিনিময়ে উপহার স্বরূপ শুধু চাই আমার জান আর প্রাণের হাতে মৃত্যু, আর সেই মৃত্যুর বিনিময়ে আমার প্রিয় মানুষগুলোর করুণা। নিয়াজ হাঁসফাঁস কণ্ঠে বলে, না, এমনটা করবে না তুমি। আকাশ অপরাধ বোধে বাঁচতে পারবে না। জেডি হেসে বলে, পারবে। ও আমার সন্ধ্যা প্রাণকে নিয়ে ভালো থাকতে শিখে গিয়েছে। সন্ধ্যা প্রাণ ওর পাশে থাকলে ওকে দুঃখ ছুতে পারবে না। আমি বিহীন তো কারো কিছুই যায় আসে না, উল্টে সকলে আমার বিদায়ের অপেক্ষায়। নিয়াজ ছটফট কণ্ঠ বলে, তুমি এমনটা করো না জেডি। আকাশ অধৈর্য হয়ে তোমাকে একবার মেরে দিলে পরবর্তীতে সব সত্য জানতে পারলে ও ঠিক কতটা কষ্ট হবে একবার ভাবো জেডি। জেডি ঝাপসা চোখ জোড়া রোলে বলে, কষ্ট তো আমারও হয়, ভীষণ কষ্ট হয়, কিন্তু আমার কথা ভাবার কেউ নেই জানো, তাই নিজের দুঃখ ঘোচাতে নিজেকেই একটু খাটুনি করতে হচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে বোনের ধর্ষকের ট্যাগ নিজের গায়ে মাখতে, যাকে বলে একদম দম বন্ধকর অনুভূতি। আসমানি নাওয়ানকেও বিশ্বাস করাতে পারিনি ওনাকে আমি মারিনি। উনি আমাকে ভুল বুঝে শেষ সময়ে এসেও আমাকে অভিশাপ দিয়েছেন। সারা জীবন যার এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য চাতক পাখির ন্যায় চেয়ে থেকেছি, তার ভালোবাসা তো কখনো পাইনি, উল্টো তার বুক চিরে বেরিয়ে আসা অভিশাপ পেয়েছি। ওদিকে সন্ধ্যা প্রাণ আর এভিজানকে তো সেই কবেই হারিয়ে ফেলেছি। কত হতভাগা আমি। সত্যি বলতে আমার জীবনে মৃত্যু ছাড়া আর চাওয়ার কিছুই নেই। আর আমার মৃত্যুটা যেন আমার প্রিয় মানুষ দুটোর হৃদয়ে সামান্য হলেও ছুঁতে পারে, আমাকে সামান্য হলেও মনে করে। এই জন্যই এত আয়োজন করছি। নিয়াজ আবারও ছটফট কণ্ঠ বলে, আকাশ ভীষণ কষ্ট পাবে। প্লিজ জেডি, এমনটা করো না। কেন আকাশকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছ? জেডি উত্তরে বলে, কারণ আমি এভিজান আর সন্ধ্যা প্রাণের ভালোবাসা চাই। নিয়াজ বলে, তুমি ওদের সাথে অনেক অন্যায় করেছ, হয়তো ওদের ভালোবাসা কখনো পাবে না। জেডির মুখখানা মলিন হয়, সে নিজেকে সামলে বলে, জানি, তবে করুণা পাওয়ার সম্ভাবনা আছে, ওতেই আমার চলবে। নিয়াজ অসহায় কণ্ঠ বলে, আকাশদের হাতে মরতে তুমি আর কত ছলচাতুরি করবে? জেডির সহজ উত্তর,
যতক্ষণ এই দেহে প্রাণ আছে চলচাতুরি তো এখনো অনেক বাকি আছে। সৃজনকে নিয়ে খেলা শুরু করলেই হয়তো আমি মুক্তি পেয়ে যাব। নিয়াজ মুষ্টি করে আর বলে, প্লিজ জেরি, আমাকে ছেড়ে দাও। জেরি হেসে বলে, এখন তো তোমাকে ছাড়া যাবে না ডিয়ার, আমার কাছে ব্যাঘাত ঘটাবে তুমি, তাই এখন ছাড় পাবে না। বাট নো টেনশন, সময় মতো ঠিক মুক্তি পেয়ে যাবে। এই বলে জেরি নিয়াজের দিকে তাকিয়ে ডান চোখ টিপ দেয়। হেসে বলে, বাই বাই মাই ডিয়ার নিয়াজ, খুব শীঘ্রই এই সুন্দর পৃথিবীতে তুমি মুক্ত পাখির ন্যায় উঠতে পারবে, আর আমি পাবো মুক্তি। দোয়া রেখো, আমি যত দ্রুত মুক্তি পাবো তুমি তত দ্রুত মুক্ত হবে। কথাটা বলে জেরি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মেঝেটা অবহেলে পরে থাকা টি শার্টটি তুলে গায়ে চড়িয়ে নিল। এরপর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শার্টের হাতা দিয়ে চোখ মুছল। কষ্টগুলো উড়িয়ে দিতে চাইল, কিন্তু আর পারছে না। সব কষ্ট চোখ আর বুক দখল করে নিচ্ছে মনে হচ্ছে। কি অসহনীয় ব্যথা বুকে, কত যে দুঃখের অশ্রু এই দু চোখে। পিছন থেকে নিয়াজ ছটফট করে, চেঁচিয়ে ডাকে জেরিকে। জেরি যা করতে যাচ্ছে তা ভুল, এই কথা সে জেরিকে কি করে বোঝাবে? এর পরিণতি কি হবে? নিয়াজের দম বন্ধ লাগে। সর্বশক্তি দিয়ে জেরিকে ডাকলো, কিন্তু জেরি পিছু ফিরল না। এলোমেলো পায়ে বেরিয়ে গেল এখান থেকে। আর ঘরের এক কোণায় পড়ে রইল ছটফট করা নিয়াজ। দ্বিতীয় ভিডিও। জেরি আর সৃজনটি ঘরের ডিভানের উপর সামনাসামনি বসে আছে। সৃজন ডান হাতের বুড়ো আঙুল মুখে ঢুকিয়ে রেখে জেরিকে দেখছে। লোকটা তার খুব চেনা চেনা লাগছে। ঘুম থেকে উঠে সকাল সকাল মাকে না দেখে তার মন খারাপ, জায়গাটিও অপরিচিত। জেরি সৃজনের গোলুমোলো গাল দুটো টেনে হেসে জিজ্ঞেস করে, কেমন আছো তুমি? সৃজন বোকা বোকা চোখে চেয়ে হঠাৎই শব্দ করে বলে ওঠে, তুমি জেলি? ডাক্তার জেরির পছন্দ হয় না। সে আস্ত এক মানুষ, অথচ এই বাচ্চার সাথে যতবার দেখা হয়েছে তাকে শুধু খাবার বানিয়ে দিয়েছে। জেরি কিছু একটা ভেবে সৃজনকে কোলে নিয়ে ডিভান থেকে উঠে ঘরের কোনায় রাখা বড়সড় একটি ফ্রিজ খুলে দেয়। ফ্রিজ ভর্তি জেলি দেখে সৃজনের চোখ চকচক করে ওঠে। উৎফুল্ল কণ্ঠ বলে, এত জেলি, এত জেলি, কি মোচা! জেরি হাসলো। ফ্রিজ বন্ধ করে সৃজনকে নিয়ে হাঁটতে হাঁটতে বলে, ওগুলো সব তোমাকে দিব। সৃজন বলে, সত্যি দিবা? জেরি মাথা নেড়ে সম্মতি দেয়। সৃজনের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে ওঠে। জেরি সৃজনকে ডিভানের উপর বসালো। এরপর সে মেঝুতে হাঁটু গেড়ে বসে সৃজনের দিকে মলিন মুখে তাকালো। সৃজন চোখ দুটো বড় বড় করে জেরির দিকে চেয়ে আছে। এদিকে সৃজনের দৃষ্টি দেখে জেরি বিব্রত বোধ করে। দু হাতে সৃজনের দু পা ধরে বলে, তুমি কি আমাকে ক্ষমা করবে বাবা? সৃজন বুঝতে পারে না। সে প্রশ্ন করে, ক্ষমা কি? জেরি চেয়ে রইল সৃজনের দিকে। সে এমন এক বাচ্চাকে মারতে চাইতো যে বাচ্চাটি ক্ষমা শব্দটির মানেও জানে না। সেই বাচ্চাটি আর কেউ নয়, তার এভিজানের রক্ত। জেরির মনে পড়ে ভার্সিটি থাকাকালীন আকাশকে বলা একদিনের কথা, এভিজান শোন, তোর মেয়ে বাচ্চা হলে ওকে আমার ছেলের বউ বানাবো, আর ছেলে বাচ্চা হলে ওকে আমার জামাই বানাবো। তারপর আমার ছেলের বউ অথবা মেয়ের জামাইকে শ্বশুর হয়ে এত ভালোবাসবো যে এই পৃথিবীর মানুষ তাক লেগে যাবে। এই পৃথিবীতে আমি হব বেস্ট শ্বশুর, একেবারে রেকর্ড ভাঙবো, ভালো শ্বশুরের অ্যাওয়ার্ড নিব। এসব সম্ভব হওয়ার কারণ আমার মেয়ের জামাই নয়তো ছেলের বউ আমার এভিজানের রক্ত হবে। একসময় জেরি তার প্রিয় বন্ধু এভিজানের বাচ্চাদের ভালোবাসার স্বপ্ন দেখত, আর আজ সেই জেরি তার প্রিয় বন্ধু এভিজানের বাচ্চাকে দিনের পর দিন মারতে চেয়েছে। কথাগুলো ভেবে জেরির দম বন্ধ লাগলো, চোখ দুটো টলমল করে উঠল। সে দ্রুত সৃজনের থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকালো। কয়েক সেকেন্ডের মাথায় জেরির মাথা নিচু করে সৃজনের দু পায়ে দুটো চুমু খেয়ে সৃজনের পায়ের সাথে কপাল ঠেকিয়ে কাপা কণ্ঠে আওড়ায়, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। এভিজানের সাথে সাথে তোমার সামনে দাঁড়াতেও আমার ভীষণ লজ্জা লাগে। এককালে আমার ভাষ্য মতে আমি তোমার এক বাবা, কিন্তু আমি তোমার বাবা হয়ে অসংখ্যবার তোমার জীবন কেড়ে নিতে চেয়েছি। ভালো হচ্ছে তুমি বড় হওয়ার আগেই আমি এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। তুমি আমাকে কখনো মনে রেখো না। কথাগুলো বলতে বলতে জেরির দু চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু সৃজনের দু পায়ের উপর পড়ল। সৃজন অবুঝ নয়নে মাথা নিচু করে রাখা জেরির দিকে চেয়ে রইল। পা ভেজা মনে হয় ছোট্ট পা দুটো নাড়ালো। জেরি ছেড়ে দিল সৃজনের পা, মাথা তুলে তাকালো সৃজনের দিকে। সৃজন জেরির ভেজা লাল চোখ দেখে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? জেরি দু হাতে চোখ ডলে মৃদু হেসে বলে, কারণ আমি খুব খারাপ, কেউ আমাকে ভালোবাসে না, সবাই শুধু ঘৃণা করে। কথাটা বলে জেরি সৃজনকে নিয়ে ওয়াশরুমে যায়। এরপর সৃজনের মুখ ধুয়ে দিয়ে আবারও ঘরে এসে একটি বাটিতে রেঁধে রাখা গরম গরম সুজি সৃজনকে খাওয়ায়। সকাল থেকে না খাওয়ায় সৃজনের খুব ক্ষুধা পেয়েছে,
তাই সে বিনা বাক্যে খেতে শুরু করে। জেরি সৃজনকে সুজি খাওয়ানো শেষ করে সৃজনের মুখ ধুইয়ে দিয়ে সৃজনকে পানি খাওয়ায়। এরপর ফ্রিজ থেকে একটি জেলির কৌটো এনে চামচ দিয়ে সৃজনের মুখে একটু একটু করে জেলি খাওয়ায়। জেলি পেয়ে সৃজনের খুশি দেখে কে, সে হাততালি দেয় আর জেলি খায়। হঠাৎই কিছু একটা মনে করে বলে, কাওয়াল জেলি ভালো, তুমি জেলিও এত ভালো, বুঝছো জেলি? সৃজনের কথা শুনে জেরি হঠাৎই শব্দ করে হেসে দেয়। সৃজনকে তার বাঁ পায়ের উপর বসিয়ে সৃজনের মাথায় ছোট্ট একটা চুমু খেয়ে বলে, কিছুক্ষণ পর তোমায় অনেক কষ্ট দিব, তবে এটাই শেষ। এরপর আর তোমাদের কাউকে বিরক্ত করব না। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, আর অবশ্যই আমাকে ভুলে যেও। তৃতীয় ভিডিও। বিশ্বাস কর, আমি তোদের সবাইকে ভীষণ ভালোবাসি অভিযান। আমি মরে যাওয়ার পর তুই নিজেকে কখনো কাঠগড়ায় দাঁড় করাস না। আমায় তোদের ভালোবাসতে হবে না, আমি জানি আমি এসবের যোগ্য নই। আসলে আমার ভাগ্যের সাথে পূর্ণতা, ভালোবাসা এসব ঠিক যায় না। সৃষ্টিকর্তার নির্দেশ এটা। দুদিন পর হলেও আমি সেই নির্দেশ মেনে নিয়েছি। শুধু শেষ একটি ইচ্ছে, মৃত আমির প্রতি তোরা খুব সামান্য দয়া করিস, একটুখানি করুণা করিস। এটুকু করলেই হবে, আর কিছু লাগবে না আমার। মেঝেতে হাঁটু গেড়ে বসা বিধ্বস্ত জেরি কথাগুলো বলতে বলতে চোখ ভিজিয়ে ফেলে। করুণ কণ্ঠ বলে, এভিজান, আমাকে তোর মতো করে কেউ কখনো ভালোবাসেনি। তুই আমাকে কখনো ভুলে যাস না যেন, কেমন? আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, তোর বাচ্চাকে বহুবার মারতে চেয়েছি, কিন্তু একটা সত্য কথা বলি, প্লিজ অবিশ্বাস করিস না। তোর বাচ্চা সৃজনের প্রতি আমার অদৃশ্য একটা টান ছিল। সবসময় তুই বাঁচিয়ে নিতি বলে সৃজন বেঁচে যেত এমন নয়। মাঝে মাঝে আমি নিজেই কাছে হেরে গিয়ে সৃজনকে মুক্ত পাখির ন্যায় ছেড়ে দিতাম, কারণ ও তোর রক্ত ছিল। যতবার আমি আমার প্রিয় বন্ধু এভিজানের রক্তে নিজের হাত ভেজাতে গিয়েছি, ততবার আমার বুক কেঁপে উঠত। ভাগ্যিস তুই সৃজনকে আমার হাত থেকে বাঁচিয়ে নিতি। ভাগ্যিস সৃজনকে হাতের কাছে পেয়েও আমি বহুবার পিছিয়ে এসেছি। নয়তো আজ আমার হাতে ওর মৃত্যু হলে আমি হয়তো নিজেও নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। ও বড় হয়ে গেলেও কখনো আমার কথা ওকে বলিস না যেন, নয়তো সৃজন ওর ঘৃণার লিস্টে সর্বপ্রথম আমাকেই রাখবে। একটু থেমে মলিন হেসে বলে, অথচ আমি আমার এভিজানের বাচ্চার সাথে সবচেয়ে বেশি ভালোবাসা আদান প্রদান করতে চেয়েছিলাম। জেরি থামে, দু পায়ের উপর ভর দিয়ে বসে আছে সে, মাথা নিচু। কথাগুলো বলতে বলতে শত শত অশ্রুকণা গড়িয়ে দু পায়ের হাঁটু বরাবর এসে পড়ছে। জেরি দু হাতে চোখ ডলে নিজেকে সামলায়, মৃদু হেসে বলে, তোর মনে আছে এভিজান, ভার্সিটি থাকতে একদিন তোকে বলেছিলাম আমি তোর জন্য আমার এই মূল্যবান জীবন দিয়ে দিতে পারবো। সেদিন তুই আমার কথা বিশ্বাস করিসনি। আজ দেখ, আমি সত্যি তোর জন্য জীবন দিয়ে দিচ্ছি। আমার 16 বছরের ভালোবাসা, আমার সন্ধ্যা প্রাণকেও তোকে দিয়ে দিচ্ছি। কিন্তু তুই তোর 5 বছরের ভালোবাসার সন্ধ্যা মালতীকে আমাকে দিতে পারিসনি। আমার জন্য তোকে জীবনও দিতে হয়নি। তুই ভালোবাসার খেলায় জিতে গেলেও বন্ধুত্বের খেলায় কিন্তু আমি জিতে যাচ্ছি এভিজান। কথাগুলো বলে জেরি শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, জাস্ট ফান করলাম এভিজান। একটু বলে সে মিয়ে যাওয়া কণ্ঠ বলে, তোর আর সন্ধ্যা প্রাণের একটি সুখের সংখ্যা আর প্রাপ্য এভি। আমি বেঁচে থাকলে এটা অসম্ভব প্রায়, আর তাই তোদের এক টুকরো সুখ উপহার দিতে আমি এই সুন্দর সবুজ শ্যামলে ভরা হাজারো স্বপ্নে ঘেরা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি। তোদের খুব সুন্দর একটা সংসার হোক, যার অপেক্ষায় তোরা প্রতিটি প্রহর গুনতি। এবার তোদের একটি সুখের সংসার হবে, কারণ আমি নামক কালো ছায়া এই দুনিয়ার বুকে আর থাকছি না। তোরা খুব ভালো থাকিস, শুধু আমার প্রতি ঘৃণার পরিমাণটুকু কমিয়ে রাখিস। হঠাৎ কোনো একদিন আমায় একটুখানি মনে করিস, আর কিচ্ছু চাই না আমার। কথাগুলো বলতে বলতে জেডির হঠাৎ কেমন যেন হাঁসফাঁস লাগলো। তীব্র ছটফটানিতে সে মেঝেতে পা ছড়িয়ে বসে, অসহায় কণ্ঠে আওড়ায়, আমার প্রাণকে কেউ ছুঁয়ে দিলে আমার খুব কষ্ট হয় এভিজান। তুই ছুলেও ভীষণ কষ্ট হয়। আমি তো তোর থেকে তোর সন্ধ্যামালো থেকে কেড়ে নিচ্ছি না। এবার তুই আমার সন্ধ্যা প্রাণের থেকে সামান্য দ্রুত রাখবি এভিজান। কথা বলতে বলতে জেরি আবারও শব্দ করে হেসে ওঠে। দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। বেঁধে আসা গলায় বলে, কত বোকা বোকা কথা বলি আমি, মুখ ফসকে বেরিয়ে যায় আর কি। তোদের করুণা পাওয়া আমার এই একটা ইচ্ছে পূরণ হলেই চলবে এভিজান। বলতে বলতে জেরি উভর হয়ে হাঁটুর সাথে মাথা ঠেকায়। দু হাতের মাঝে মুখ ঠেকিয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে ওঠে। বিড়বিড় করে, না পেলাম মায়ের কোল, না পেলাম বাবার আদর, না পেলাম প্রিয় বন্ধু এভিজানের বন্ধুত্ব, না পেলাম প্রিয় নারী সন্ধ্যা প্রাণের ভালোবাসা। পাওয়ার মধ্যে পেয়েছি প্রিয় বন্ধু এভিজান আর প্রিয় ভালোবাসা সন্ধ্যা প্রাণের বুক ভরা ঘৃণা।
ব্যর্থ আমি, ধ্বংস আমি, সব জায়গায় অযোগ্য। ভিডিও মাঝখানে এসে আকাশ হঠাৎই নিয়াজের জায়গা থেকে উঠে সামনে বড় পর্দা অর্থাৎ টিভি বরাবর টি টেবিলের উপরে বিদ্যমান মোটা কাঁচ ছুঁড়ে মারে। বন্ধ হয়ে যায় সামনে জল করা এতক্ষণের ভিডিও। নিয়াজের মাথা নিচু, চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। নির্জীব দৃষ্টি তার হাঁটুর উপর থাকে জেডির দিকে। সন্ধ্যা সৃজনকে বুকে জড়িয়ে নিঃশব্দে চোখের জল ফেলছে, দৃষ্টি জেডির নিথর দেহটার দিকে। আকাশের শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে, দু চোখ বেয়ে এক্ষুনি রক্ত ঝরবে বলে মনে হচ্ছে। জেডির বলা কথাগুলো বারবার কানে বাজছে। মনে পড়ে জেডির বলা তাদের ভার্সিটি লাইফের এক রঙিন দিনের কথাগুলো। এভিজান, আমি তোর জন্য কি করলে তুই সবচেয়ে বেশি খুশি হবি? একটু পরপর এক প্রশ্ন শুনে আকাশ এক পর্যায়ে চরম বিরক্ত হয়ে দাঁত কিরমির করে বলে, নিজের মূল্যবান জীবনটা দিয়ে দিস, তাহলেই আমি খুব খুশি হব। বাচাল কোথাকার। জেডি শব্দ করে হেসে বলে, হায় হায়, তাই বলে জীবনটাই চেয়ে বসলি? কি নির্দয় রে তুই। আকাশ হেয়ালি করে বলে, আজ্ঞে হ্যাঁ, আমি নির্দয়ী। জেডি দুহাতে আকাশের গাল টেনে বলে, সে তুই যা ইচ্ছে হ, আমি কিন্তু তোর জন্য আমার এই মূল্যবান জীবনটাও দিয়ে দিতে পারবো। আকাশ আবার ঠাস করে জেডির গালে একটা থাপ্পড় দিয়ে বলে, আর একবার যদি কোনো ফালতু মুভি দেখে আমার কাছে এসে সেসব ফালতু ডায়লগ ঝেড়েছিস, তবে তোর খবর আছে। জেডি গালে হাত দিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে সত্যি বলছি, আমি কোনো মুভি থেকে ডায়লগ ছাড়িনি। আকাশ পাত্তা দিল না জেডির কথা, এগুলো সামনের দিকে। জেডি আবারও চেঁচিয়ে বলে, তুই আমার সত্যি কথাগুলো এভাবে অবিশ্বাস করিস বলে দেখবি আল্লাহ একদিন এমন ব্যবস্থা করবে যেদিন সত্যি আমি তোর জন্য মরে যাব, সেদিন বিশ্বাস করবি তো এভিজান? এবার আকাশ রেগে মেগে উল্টো ঘুরে জেডির দিকে দৌড়ে আসে মারার জন্য। রাগান্বিত স্বরে বলে, দাঁড়া, তোকে মারাচ্ছি আমি বেয়াদব। জেডি আকাশের মনোভাব বুঝতে পারে। বেচারা আবারও আকাশের হাতের শক্ত মার খাওয়ার ভয়ে উল্টো ঘুরে দৌড় লাগায়। শব্দ করে হেসে ফেলে আকাশের রিয়াকশনে। আসলে সে বারবার মরার কথা বলছিল, এই জন্য এভি রেগেছে সে বুঝতে পেরেছে। বেশ ভালো লাগলো। ইস, তার বন্ধুটা মারাত্মক খাঁটি। কথাটা ভেবে হাস্যোজ্জ্বল জেডির চোখের কোণ কখন ভিজে উঠল সে নিজেও বুঝল না। পুরনো কথা ভেবে আকাশ ছটফট করে উঠল। এবার যেন সত্যি সত্যি কানে বেজে উঠল জেডির কণ্ঠ, এভিজান, এবার বিশ্বাস করেছিস তো আমি তোর জন্য জীবন দিতে পারি কিনা? ছটফটে আকাশ চারিদিকে তাকালো। হাস্যোজ্জ্বল জেডিকে দেখতে পেয়ে আকাশের মস্তিষ্ক এলোমেলো হলো। চারদিক থেকে ভেসে আসছে জেডির হাস্যোজ্জ্বল মুখে বলা হাজারো কথা। ছটফটে আকাশ দাঁড়িয়ে থাকার শক্তি হারায়, ধপ করে হাঁটু গিরে বসে পড়ে, দুহাতে মাথা চেপে ধরে। হঠাৎই সব জেডি কেমন মিলিয়ে যায়। বিধ্বস্ত আকাশের দৃষ্টি গিয়ে পড়ে জেডির নিথর দেহর দিকে, যাকে সে কিছুক্ষণ আগে নিজ হাতে এই দুনিয়া থেকে বিদায় দিয়েছে। এই তো ওর রক্তে মাখামাখি হয়ে আছে জেডির পুরো শরীর। জেডি তার জন্য সত্যি সত্যি জীবন দিয়েছে, আর সে জেডির প্রাণ কেড়ে নিয়েছে, যেটা আকাশ মানতে পারল না। কাঁপতে থাকা দুহাতে মাথার চুল টেনে ধরে হঠাৎই সর্বশক্তি দিয়ে চিৎকার করে ডেকে ওঠে, জ্যাক। আকাশের চিৎকারে জায়গাটি যেন কেঁপে উঠল। ছোট্ট সৃজন ভয়ে কেঁদে উঠল। সন্ধ্যার ফ্রোপানোর মাত্রা বাড়ল। নিয়াজের দু চোখ বেয়ে অশ্রু ঝরল, কিন্তু উঠল না কেবল জেরি, একটুও নড়ল না। যেই আকাশ একবার জেরির দিকে তাকালে জেরি ছুটে তার এভিজানের কাছে চলে আসতো, সে আজ আর কোনো সাড়া দিল না। যে সবার ভীষণ অপছন্দের, ঘৃণিত একজন ব্যক্তি কি করে সাড়া দেবে? সে তো ঘুমিয়ে গেছে, যে ঘুম কিয়ামতের আগে আর কখনো ভাঙবে না। সেই ঘুম ঘুমায় জেরি। কি সুন্দর করে ঘুমায় ছেলেটা, তাই না? আকাশের জ্যাক সন্ধ্যাকে ভালোবেসে প্রাণ প্রাণ বলে মুখে ফেনা তুলে ফেলা অধীর চিরতরে ঘুমিয়েছে সবার জীবনে আবারও নতুন করে শান্তি ফিরিয়ে দিতে। এই দুনিয়া ছেড়েছে এক বুক শূন্যতা নিয়ে। তার এভিজান সন্ধ্যা প্রাণের একটুখানি করুণা পাবার আশা নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তাকে কে কেউ খুব সামান্য করুণা করবে, নাকি তার অবস্থান সবার ঘৃণার তালিকাতেই সীমাবদ্ধ থাকবে?